ভিজিবলি দেখা যায়, যেটার কারণে পানি খোলা হয়, এগুলো আগে আমরা রিমুভ করার চেষ্টা করব। তো পানিটাকে রিজনেবলি ক্লিয়ার করার পরে তারপর এটা তোমার ইনিশিয়ালি ক্লারিফায়ার, তারপর ফিল্ট্রেশন, এগুলো হওয়ার পরে তারপরে আমরা যাবো হচ্ছে ডিজলভ সাবস্টেন্স যদি থাকে সেগুলো রিমুভ করার জন্য, তারপর ব্যাকটেরিওলজিক্যাল বা প্যাথোজেন রিমুভ করার জন্য, মানে আস্তে আস্তে কঠিন ইয়ের দিকে যাব। কিন্তু এই জন্য সবার আগে যেটা ডিসকাস করা সেটা হচ্ছে যে তোমার পানির মধ্যে থেকে সাসপেন্ডেড পার্টিকেলস আমরা রিমুভ করবো কিভাবে। পানির মধ্যে সাসপেন্ডেড পার্টিকেলস হচ্ছে পানির মধ্যে কিছু সলিড পার্টিকেল যেগুলো তোমার পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকে, এবং সেগুলো হয়তো সময় দিলে এগুলো আস্তে আস্তে তোমার সেটেল করে পানি থেকে রিমুভ হবে। ধরে নেওয়া হয় এইসব পার্টিকেল গুলো জাস্ট ফর দ্য মানে মানে কনভিনিয়েন্স অফ অ্যানালিসিস, যে এই পার্টিকেল গুলো সবাই যে গোলাকৃতি সাইজের, মানে বলের মতো আর কি। হ্যাঁ, এবং এটা তাহলে পানিতে সেটলিং যেভাবে করে, এই সেটলিং প্রসেসটা আসলে একটা স্ফেরিক্যাল পার্টিকেল পানির মধ্যে মানে যে যখন পড়ে যেতে থাকে ডিউ টু ইটস ওন ওয়েট, এই জন্য এটাকে বলে গ্র্যাভিটি সেটলিং। গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই তোমার এটা যাচ্ছে। তো এখন আমরা ওই ফিজিক্স আর আমাদের ফ্লুইড মেকানিক্স থেকে যেটা জানি সেটা হচ্ছে যে একটা পার্টিকেল যখন সেটেল করতে থাকে, লেটস সে এটা স্ফেরিক্যাল সাইজের উইথ ডায়ামিটার ডি, এটা নিচে কাজ করে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ইকুয়াল টু এম জি, বা এখানে যদি বয়ান্সি কনসিডার করো হচ্ছে রো মাইনাস, মানে পানির ওয়েটটা মাইনাস, আর আর এটার অপোজিট সাইডে কাজ করবে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, কারণ পানির মধ্যে লিকুইড মিডিয়ামে যখন এটা সেটেল করে তখন লিকুইড এর উপর একটা ফ্রিকশন ফোর্স দেয়। এই দুটো ফোর্সের মানে কাইন্ড অফ ব্যালেন্স। তো এখন তোমরা জানো যে এই পানির মধ্যে এটা যতই সেটেল করতে থাকে, তুমি জানো যে একটা ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 থেকে শুরু হয়, তাহলে আস্তে আস্তে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের জন্য তোমার এটা যত নিচে নিচে যাবে এটা পার্টিকেলটা অ্যাক্সিলারেট করতে থাকে। কিন্তু কোনো না কোনো সময় এফ আর এফ ডি সমান হয়ে যেতে পারে, কারণ অ্যাক্সিলারেশনের সাথে তোমার এফ এর সম্পর্ক, সরি অ্যাক্সিলারেশনের সাথে এফ ডি যেটা, সেটা ভেলোসিটির সাথে সম্পর্ক। ভেলোসিটি যত বাড়বে এফ ডি এর মান তত বাড়বে। এফ ডি এর মান বাড়তে বাড়তে কোনো না কোনো সময় এফ এর সমান হয়ে যেতে পারে। তখন ওই পার্টিকেলটা, তোমরা যদি নিউটন সেকেন্ড ল যদি মনে থাকে তাহলে বুঝবো যে এর উপর রেজাল্টেন্ট ফোর্স যদি 0 হয় তাহলে এখানে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে একটা মুভিং পার্টিকেল কি করবে, স্থির পার্টিকেল স্থির অবস্থায় থাকবে, আর মুভিং পার্টিকেল কি হবে, এটা একটা ইউনিফর্ম ভেলোসিটিতে পড়তে থাকবে, তাই না, একটা সমবেগে যাবে। তো সেটা এইখানে পার্টিকেলটা সময় সেটেল করতে করতে একসময় সেই সমবেগ মানে তখন আর অ্যাক্সিলারেট না করে একটা একটা ইউনিফর্ম ভেলোসিটিতে পড়তে থাকে। এই ভেলোসিটিটাকে বলে হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, তোমরা জানো হয়তো। তো এই স্ফেরিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে টার্মিনাল ভেলোসিটিটা ক্যালকুলেট করা যায়, যেটা এখানে করা হচ্ছে আর কি। তো এইটা জাস্ট মানে তোমাদেরকে দেখানো যে তোমার যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, পার্টিকেলের ডায়ামিটার, পানির ডেনসিটি, পার্টিকেলের ডেনসিটি আর ড্র্যাগ ফোর্স কোএফিসিয়েন্ট যদি জানা থাকে তাহলে এই টার্মিনাল ভেলোসিটিটা ক্যালকুলেট করা যায়। এখন এই টার্মিনাল ভেলোসিটি ক্যালকুলেট করতে গেলে আমার সিডি এর ভ্যালুটা লাগবে। সিডি এর ভ্যালু আবার এই এক এক রকম রিজিমে এক এক রকম, যে রেনল্ডস নাম্বারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। রেনল্ডস নাম্বার এই পার্টিকেল গুলো পানিতে যে অবস্থায় এটা পড়তে থাকে, এটার ভেলোসিটি এত কম থাকে যে এটা রেনল্ডস নাম্বার আসলে ওরকম টার্বুলেন্ট ইয়া না আর কি, ঠিক আছে। মানে টিপিক্যাল রেনল্ডস নাম্বার হচ্ছে অলমোস্ট 1 এর কাছাকাছি। এবং সেই সময়ের সিডির ফর্মুলাটা যদি ইউজ করো তাহলে সেটলিং ভেলোসিটির ফর্মুলাটা গিয়ে দাঁড়ায় হচ্ছে এরকম, যে এটা মানে কাইন্ড অফ লাস্ট যেটা এখানে থাকে এটাকে বলে স্টোকস ইকুয়েশন। এবং এটাতে দেখা যায় তোমার যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, পার্টিকেলের ডেনসিটি, পানির ডেনসিটি, পানির ভিসকসিটি এটা যদি জানা থাকে, আর পার্টিকেল বেসিক্যালি এটা পার্টিকেলের ডায়ামিটারের সাথে স্কোয়ার সমানুপাতিক, স্কোয়ার অফ পার্টিকেল ডায়ামিটারের সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। তাহলে এখন তোমাকে যদি পার্টিকেলের ডায়ামিটার দিয়ে দেওয়া হয় তাহলে তুমি এটা দিয়ে ক্যালকুলেট করতে পারবা, কারণ বাকি সবই মোটামুটি মোরাললেস একই আর কি। আচ্ছা, কিন্তু এইটা ক্যালকুলেট করা আমার উদ্দেশ্য না, এটা জানা হচ্ছে যে আমার কি বলে পার্টিকেলের ডায়ামিটার যদি জানা থাকে তাহলে এই সেটলিং ভেলোসিটিটা জানা সম্ভব। এখন এটা আমরা একটু পরে আসি।
পার্টিকেলের ডায়া জানা থাকলে কি জানা সম্ভব বললেন? সেটলিং ভেলোসিটি বিএস, এটা কত ভেলোসিটিতে তোমার ড্রপ করবে, ঠিক আছে, লিকুইড মিডিয়াম। আচ্ছা, তো এখন অ্যাকচুয়ালি এই সেটলিং, 4 ধরনের সেটলিং প্রসেস দেখা যায়। একটাকে বলি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1টা হচ্ছে হরিজন্টাল, ডিসক্রিট এন্ড ফ্রি সেটলিং। মানে ধরো একটা পার্টিকেল ধরো সেটেল করছে, এবং পার্টিকেল সেটেল করার সাথে সাথে তার শেপ, সাইজ এবং স্পেসিফিক গ্র্যাভিটি চেঞ্জ হচ্ছে না যতক্ষণ ধরে সে পড়তেছে। মানে এগুলোকে বলে ডিসক্রিট পার্টিকেল সেটলিং, মানে একটা পার্টিকেলই, ঠিক আছে। টাইপ 2 সেটলিং হচ্ছে অনেক সময় পার্টিকেল এই ওয়াটার ট্রিটমেন্ট বা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে যেটা হয়, পার্টিকেল যখন নিচে পড়তে থাকে তখন সেই পার্টিকেল তার সাইজে আস্তে আস্তে বাড়তে থাকে। সেটা কিভাবে? ওই পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেল জোড়া লাগে, আর সাথে আরেকটার সাথে টাচ লাগে করে পার্টিকেল, ছোট পার্টিকেলটা আস্তে আস্তে সাইজে বড় হতে থাকে। এখন একটা পার্টিকেল যদি সাইজে বড় হতে থাকে তাহলে তার ডায়ামিটার বড় হতে থাকে, তার মানে তার সেটলিং ভেলোসিটিও বেশি হতে থাকে যত সে নিচে যাচ্ছে, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে কোয়াগুলেন্ট সেটলিং বলে। এটা একটা প্রসেসে এই পার্টিকেল গুলো একটা আরেকটার সাথে জোড়া লাগে, যেটা আমরা নেক্সট ক্লাসে আলাপ করবো, ঠিক আছে। আপাতত জানো যে এই টাইপ 2 নামের একটা সেটলিং থাকে, যেখানে সময়ের সাথে সাথে টাইপ 1 সেটলিং এ সময়ের সাথে সাথে তার টার্মিনাল ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, মানে একটা স্পেসিফিক ডায়ামিটারের পার্টিকেলের জন্য। টাইপ 2 সেটলিং এ নামতে নামতে তার ডায়ামিটার আস্তে আস্তে বাড়তে থাকবে, কেননা অন্য পার্টিকেলের সাথে জোড়া লাগতেছে, পার্টিকেলটার সাইজে বলটার সাইজ আরো মানে বড় হচ্ছে আর কি, মানে কাইন্ড অফ। তো সেটার তোমার সেটলিং ভেলোসিটি যত নিচে যাবে তত বড় হতে থাকবে, এবং সেটাকে বলে টাইপ 2 সেটলিং। টাইপ 3 হচ্ছে জোন সেটলিং। এটা হচ্ছে দিস অকার্স ইন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যেটা হয়, এই পার্টিকেল দুই রকম জিনিস, একটা ওয়াটার ট্রিটমেন্ট, একটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। ওয়াটার ট্রিটমেন্টে পার্টিকেলের কনসেন্ট্রেশন সাধারণত খুব কম হয়। ন্যাচারাল ওয়াটারে তোমরা দেখো পানি ঘোলা থাকে, কিন্তু অত ঘোলা না, মানে একেবারে মাডি ওয়াটার আমরা নিশ্চয়ই ট্রিটমেন্ট করি না আর কি, মানে পানির মধ্যে কিছু টার্বিডিটি থাকে, কিন্তু ধরো এটা একটা মানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে যেটা মানে আমাদের সুয়েজ বা সেটা যদি ট্রিট করার লাগে মার্কি টাইপের ওয়াটার থাকে। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে এই পার্টিকেল গুলো সেটলিং করা মানে সে সেটেল করতে গেলে একটার সাথে আরেকটার মানে টাচ লাগবেই, এবং দেখা যাবে যে এই মানে এই এই টাচ লাগার কারণে তার যে নর্মালি পানিতে তার যেভাবে সেটেল করার কথা সেইভাবে সে সেটেল করতে, তার সাথে মানে নিচে নামার সাথে সাথে একটা পার্টিকেলের সাথে একটা ইন্টারাকশন, ওর সাথে ওর ইন্টারাকশন লাগে, মানে যে স্মুথলি সে নিচে পড়তো টার্মিনাল ভেলোসিটি দিয়ে ওটা সম্ভব না, বরং তার ভেলোসিটি সময়ের সাথে সাথে আরো কমে যাবে, কেননা এই বাধা প্রাপ্ত হবে বিভিন্ন সাইডে এদিক ওদিক। হ্যাঁ, এটাকে বলে হিন্ডার্ড সেটলিং, ঠিক আছে। জোন টাইপ 3 সেটলিং। টাইপ 4 settling হচ্ছে compression settling, when the particles are too close, that settling can occur by compaction. অনেক সময় এটা হয় যে এটা তোমার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নিচের দিকে হয়, মানে একসাথে অনেকগুলো জমে গেছে, এবং তার উপর আরেক লেয়ার এরকম জমতেছে, তার উপর আরেক লেয়ার জমতেছে, এরকম এক একটা স্তরের পার্টিকেল নিচে চাপ দিবে, এবং নিচের ইয়েগুলো থেকে চাপ দিবে, ওই চাপের ফলে মানে ওই ইন্টারস্টাইসিস যে পানিটা এটা বের হয়ে যাবে। এটা কাইন্ড অফ ওই যে সয়েলের পোর ওয়াটার যেভাবে তোমার এই কম মানে কনসলিডেশনের জন্য বের হয়ে যায়, পোর কনসলিডেশন পড়ছো কিনা এই সেমিস্টারের মধ্যে, যাই হোক, ওটা মানে কাইন্ড অফ ওই যে সয়েল যেভাবে সেটেল করে ওরকম আর কি, ঠিক আছে। তো যাই হোক, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে টাইপ 1 আর টাইপ 2 ঘটে থাকে, যেটা আমরা আজকে টাইপ 1 ডিসকাস করব, টাইপ 1 এন্ড টাইপ 2 এর মেকানিজম ইয়েতে ডিসকাস করব, আর টাইপ 2 টা কেন হয় এটা কালকে ডিসকাস করব, কারণ এটা আরেকটা প্রসেস নাম হচ্ছে কোয়াগুলেশনের মাধ্যমে। টাইপ 3 আর 4 হয় হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। এটার আরো ডিটেইল তোমাদেরকে পড়ানো হবে হচ্ছে নেক্সট সেমিস্টারে, C333 ইজ অল অ্যাবাউট ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, ঠিক আছে। সেখানে টাইপ 3 আর টাইপ 4 টা ডিটেইলে যাওয়া হবে, টাইপ 3 আর টাইপ 4 আমরা ডিটেইলে এই ক্লাসে গেলাম। আমরা টাইপ 1 এন্ড টাইপ 2 তে আমরা, ঠিক আছে, থাকবো। আচ্ছা আচ্ছা, তাহলে যা বললাম তাতে তোমার এই ডিফারেন্ট টাইপ অফ সেটলিং কার্ভ এরকম হতে পারে। যেহেতু টাইপ 1 টা ডিসক্রিট সেটলিং, সময়ের সাথে সাথে মানে ডেপথটা এরকম স্ট্রেট লাইন হবে, কেননা
এটার স্লোপটা হচ্ছে তোমার সেটলিং ভেলোসিটি vs, এবং সেটা যেহেতু ইউনিফর্ম তাই এটা স্ট্রেট লাইন হবে। টাইপ 2 সেটলিং এর ক্ষেত্রে স্লোপটা ইনিশিয়ালি একটা ভেলোসিটি থাকে, সময়ের সাথে সাথে এই ভেলোসিটিটা হয়তো বাড়তেছে। হ্যাঁ, তো এই জন্য তার কার্ভটা এরকম হয়ে যায়। হিন্ডার্ড সেটলিং এর সময়ের সাথে সাথে ভেলোসিটি কম যায়, প্রথমে হয়তো হাই ভেলোসিটি থাকে, আস্তে আস্তে সেটা মানে ভেলোসিটি সেটলিং ভেলোসিটিটা ছোট হয়ে যায়। তা সেটার কার্ভটা এরকম হয় হিন্ডার্ড এন্ড কম্প্রেশন সেটলিং। ঠিক আছে, তো এই মানে এটা সময়ের সাথে সাথে পার্টিকেলের ট্রাজেক্টরিটা এরকম হয়। ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ সেটলিং এর। আচ্ছা, এখন আমরা প্রথমে টাইপ 1 সেটলিং এর অ্যানালিসিসে যাই। আচ্ছা, টাইপ 1 সেটলিং যদি আমরা একটা, এখানে আমি বলবো যে এটাকে এখন দেখতে হবে একটা ক্লারিফায়ার বা সেডিমেন্টেশন বেসিনে আমার কিভাবে পার্টিকেল গুলো ইয়া করে আর কি। ঠিক আছে, মানে পার্টিকেলের মুভমেন্টটা কিরকম হয়। আচ্ছা, আমরা যখন ডিসক্রিট সেটলিং এর কথা চিন্তা করি তখন আপাতত এরকম মনে করো যে তোমার একটা এই ইনিশিয়ালি তোমার এই যে একটা 3 ডাইমেনশনালি চিন্তা করলে একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক, আমরা পানিটাকে সবার আগে একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কে আনবো। পানিটা অ্যাজ ইফ একটা ইউনিফর্ম ফ্লো লাইন দিয়ে এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হবে, এবং ট্যাঙ্কে যে সময়টুকুতে থাকবে ওখানে যে ভিতরে যে পার্টিকেল গুলো সেটেল করবে, বিভিন্ন সময় সেটেল করবে, বিভিন্ন সাইজের সেটেল করে এই বটমে জমা হবে। তার বটমের এটা আমরা বের করে নেব। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমার একটা সেডিমেন্টেশন বেসিন ডিজাইন, মানে ওয়াটার ট্রিটমেন্টের ফার্স্ট থিং একটা রেক্ট্যাঙ্গুলার সেডিমেন্টেশন বেসিন আমরা মানে ডিজাইন করার চেষ্টা করব, প্লাস এখানে কি পরিমাণ পার্টিকেল রিমুভ হয় সেটা বের করার চেষ্টা করব। তো এটা তোমার পানি একটা এরকম রেক্ট্যাঙ্গুলার বেসিনের মধ্যে দিয়ে পাস করা হয়। বেসিনের বোঝা যাচ্ছে যে বেসিনটা তুমি যত লম্বা রাখতে পারো, হ্যাঁ, বেসিনটা যত লম্বা রাখতে পারো তত বেশি পার্টিকেল তোমার কালেক্ট করতে পারে বটমে, তারপরে এগুলো তোমার সরায় নেবে আর ওই দিক দিয়ে বের হয়ে যাবে। আমি যদি মানে আমার যদি সুযোগ থাকতো আমি এটা ইনফাইনাইট লেন্থ রাখতে পারতাম, কিন্তু সেটা এখন সম্ভব না। হ্যাঁ, কেননা বিকজ আমার ওই সেই মানে অত জায়গা আমার নাই। ঠিক আছে, কিন্তু আমি একটা রিজনেবল মানে লেন্থ প্রোভাইড করে আমি যদি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পার্টিকেল রিমুভাল করাইতে পারি তাহলেই হয়। কারণ বাকি টার্বিডিটি যেটা থেকে যাবে কিছুটা তো থাকবেই, সেটা অন্য প্রসেসের ফিল্ট্রেশন, বাট ম্যাক্সিমাম সিল্ক লোডটা আমার যাতে এইখানে টেকেন কেয়ার অফ হয়। তো এখন আমি জাস্ট একটা খুব সিম্পলিস্টিক অ্যানালিসিস হবে, সেখানে হচ্ছে একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক, মানে আমি একটা পার্টিকুলার লেন্থ এবং বলে দিব, বলে দেওয়ার পরে আমাকে বের করতে হবে যে এতে কি পরিমাণ পার্টিকেল রিমুভ করা সম্ভব। ঠিক আছে, তো সেই জিনিসটা সেট আপ করার জন্য আমার আগে কিছু এই পুরো জিনিসের কিছু কয়েকটা টার্মিনোলজি আগে ঠিক করে নিই। ঠিক আছে, আমি মনে করি যে আমার সেটলিং ট্যাঙ্কের লেন্থ হচ্ছে এল, উপরে ছবিটা দেখতে পাচ্ছ। তো এখন এক একটা পার্টের সাইজ একরকম, ইউনিভার্সিটি এরকম না, কিছু কিছু রিমুভ হবে, পয়েন্টে নিয়ে আসবে। সেই সেটলিং ভেলোসিটির যে বড় যাদের সেটলিং ভেলোসিটি তারা তো রিমুভ হবে, কারণ এই ভেলোসিটি ভেক্টরটা যদি বড় হয় তাহলে পার্টিকেলের ট্র্যাজেক্টরি এখান দিয়ে ঢুকলে নিশ্চয়ই এইখানে আসবে, কারণ আরেকটু বড়, এখান দিয়ে ঢুকলে এইখানে আসবে, এখান দিয়ে ঢুকলে এইখানে আসবে, এগুলো সব বটম হিট করতেছে। তাহলে আমি বলতে পারি যেসব পার্টিকেলের সেটলিং ভেলোসিটি ভি নট এর থেকে বেশি, তারা ডাজেন্ট ম্যাটার কোথা থেকে কোন হাইট থেকে সে এন্টার করতেছে ট্যাঙ্কে, এটা 100% রিমুভ হবে। ঠিক আছে, এই কথাটার সাথে কেউ ডিসএগ্রি করো কিনা? যেসব পার্টিকেলের সেটলিং ভেলোসিটি ভি নট এর থেকে বেশি, সে আনডাউটেডলি 100% রিমুভ হবে, ডাজেন্ট ম্যাটার কোথা থেকে সে ট্যাঙ্কে এন্ট্রি করে।
ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাকে বলো কোনো একটা পার্টিকেলের সেটলিং ভেলোসিটি যদি ভি নট এর থেকে ছোট হয় তাহলে কি হবে? সে কি রিমুভ হবে এই ট্যাঙ্কে? না। আচ্ছা, ডিপেন্ড করবে। কেন কেন সে রিমুভ হবে না বলো? কারণ সে নিচ পর্যন্ত পৌঁছানোর মানে টাইম পায়নি বা লেন্থ পায়নি। ওকে, ফাইন। তার মানে তার ট্র্যাজেক্টরিটা কিরকম হবে? এখান থেকে ঢুকে যেহেতু নিচ পর্যন্ত এসকেপ করে চলে যাবে, এদিকে এসকেপ করে চলে যাবে, তাই না? জি স্যার। এটার কথাই তো বলতেছো নাকি? আচ্ছা, এখন চিন্তা করো ওই ছোট সেটলিং ভেলোসিটি দিয়ে সে ওইখান দিয়ে না ঢুকে এইখান দিয়ে ঢুকলো ট্যাঙ্কে, এখন কি হবে? তাহলে নিচে হিট করতে পারবে কারণ ওই পয়েন্ট স্টার্টিং পয়েন্ট এখন অনেক নিচে নেমে গেছে। এক্স্যাক্টলি। তাহলে ওই কথাটা একটু আগে যেটা বললা ওটা ঠিক না। তার সেটলিং ভেলোসিটি যদি ভি নট এর থেকে ছোট হয় এইখান থেকে তারও রিমুভ হওয়ার সুযোগ আছে, বাট সবগুলো না। লেটস সে এই ডিসটেন্সটা হচ্ছে এইচ, এই এইচ এর মধ্যে যদি সে থাকে, সরি এটা গিয়ে এইখানে, এই এইচ এর মধ্যে যদি থাকে তাহলে সে এর নিচ দিয়ে যদি সে এন্টার করে তাহলে সে রিমুভ হবে, এর উপরের গুলো করবে না। আই এগ্রি। আমার কথা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ভি নট এর থেকে যদি বড় হয় রিমুভ 100% শিওর। ভি নট এর থেকে যদি ছোট হয় সে 100% রিমুভ হবে না, পার্শিয়ালি রিমুভ হবে। ঠিক আছে? সেই পার্শিয়ালটা কত? সেই পার্শিয়ালটা হচ্ছে এই এইটার সাথে এইটার রেশিও, কেননা তাহলে তখন এইচ বাই এইচ নট রেশিওতে রিমুভ হবে। এইচ বাই এইচ নট হচ্ছে ওই ছোট সেটলিং ভেলোসিটি দিয়ে যত ফ্র্যাকশন তোমার ধরো পার্টিকেল যদি মনে করি যে এই ক্রস সেকশন দিয়ে ইউনিফর্ম পার্টিকেল আসতেছে ইউনিফর্মলি, ঠিক আছে? তাহলে এইচ ডিস্টেন্সের মধ্যে দিয়ে যে কয়েকটা ভলিউমের পার্টিকেল আসলো আর এইচ নট এর মধ্যে দিয়ে যে কয়েকটা ভলিউমের পার্টিকেল আসলো তার রেশিও অনুযায়ী রিমুভ হবে। ঠিক আছে? তার মানে এই ভিএস এটা যদি ভি নট এর অর্ধেক হয় তাহলে এই এইচ বাই এইচ নট আসলে 0.5, মানে তার মানে অর্ধেক ট্যাঙ্কের হাইট বরাবর যে পার্টিকেল গুলো এন্ট্রি করছে সেইগুলো 100% রিমুভ হবে, বাট বাকি বাকি 100 অর্ধেক দিয়ে যা করছে বেসিক্যালি পার্টিকেল যা আসছে তার 50% রিমুভ হবে যদি ভিএস যদি ভি নট এর অর্ধেক। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ এটা আবার পরে আবার ব্যাক করবে। আচ্ছা, এখানে আরেকটা টার্মিনোলজি আমরা জেনে নেই, এটার নাম হচ্ছে ওভারফ্লো রেট। ওভারফ্লো রেট হচ্ছে ওই যে যে সেটলিং ভেলোসিটি তোমার, যে সেটলিং ভেলোসিটির কারণে একেবারে ফার্দেস্ট পয়েন্ট থেকে এন্ট্রি করে 100% রিমুভ হচ্ছে এই আগের ছবিটাতে, সেইটা হচ্ছে একটা স্পেসিফিক সেটলিং ভেলোসিটি, ওটার নাম দেওয়া হয়েছে ওভারফ্লো রেট। একটা ট্যাঙ্কের জন্য একটাই হয় এবং এই ওভারফ্লো রেটটা ডিটারমিন করা হয় কিউ বাই এ দিয়ে। সেটা কিভাবে আসলো? ভি নট ইজ ইকুয়াল টু এইচ নট বাই টি নট। এইচ নট মানে হচ্ছে এইচ নট আর টি নট হচ্ছে এটার ডিটেনশন টাইম বা রিটেনশন টাইম ট্যাঙ্কের মধ্যে। টি নট হচ্ছে আবার ভি বাই কিউ, ভলিউম ডিভাইড বাই ফ্লো রেট। ঠিক আছে? এইটুকু হচ্ছে আমার, ঠিক আছে, ভলিউম ডিভাইড বাই ফ্লো রেট। তাহলে এটা এখানে তোমার ভি বাই এইচ নট আবার হচ্ছে এই সারফেস এরিয়া, তাই এটা হয়ে যায় হচ্ছে কি এ হচ্ছে তোমার ট্যাঙ্কের সারফেস এরিয়া। সারফেস এরিয়া মানে হচ্ছে এই যে ট্যাঙ্কটা যদি আমি 3 ডাইমেনশনালি ভাবে চিন্তা করি, এটা তো এইচ নট, এই পার্টটা হচ্ছে এ। তার মানে ট্যাঙ্কের লেন্থ যদি এল হয়, উইথ যদি বি হয়, তো এ ইজ ইকুয়াল টু বি এল। ঠিক আছে? স্যার এইচ বাই এইচ নটটা 0.5 কিভাবে পেলাম স্যার? এটা একটা এক্সাম্পল দিলাম। তোমার যদি ওই ভেলোসিটি যদি ওই ভেলোসিটির অর্ধেক হয় তাহলে এইচ তোমার এইচ নট এর অর্ধেক হবে। এটা কি জাস্ট একটা মানে ভিএস একটা ফিক্সড ভেলোসিটি এর জন্য স্যার? তুমি ভিএস এর আরেকটা ভ্যালু দাও, এইচ বাই এইচ নট আরেকটা কিছু হবে। বেসিক্যালি এইচ বাই এইচ নট ইজ ইকুয়াল টু ভিএস বাই ভি। আমি তাহলে ভিএস যদি ভি নট এর অর্ধেক হয় তাহলে এইচ এইচ নট এর অর্ধেক হবে না? ওটাই বলতেছিলাম আর কি। এটা একটা এক্সাম্পল।
similar triangular. এক্স্যাক্টলি। তো এখন এই এ যেটা, এ হচ্ছে বি আর এল এর গুণফল আর কি, ঠিক আছে। তো এই ওভারফ্লো রেট, এটা আমার এই সেডিমেন্টেশন ট্যাঙ্কের ডিজাইনের একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং সেটা হচ্ছে overflow rate is the design factor for settling basins, and it identifies the smallest settling velocity attributable to the class of particles which will experience complete removal. মানে ওই সেটলিং ভেলোসিটি যেটা থেকে বেশি হলে, ও যেটা সমান বা যেটা থেকে বেশি হলে এই ট্যাঙ্কের মধ্যে কমপ্লিট রিমুভাল হবে, এবং সেইটা ডিটারমিন করার জন্য ট্যাঙ্কের জিওমেট্রিটা জানাই যথেষ্ট। মানে ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা লাগবে না, ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ আর ফ্লো রেট যদি জানা থাকে তাহলে সেই সেটলিং ভেলোসিটিটা তুমি ডিটারমিন করতে পারো এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। মানে এটা ট্যাঙ্কের জিওমেট্রিক প্রপার্টি যদি জানা থাকে, এটা ট্যাঙ্কের হাইটের উপর ডিপেন্ড করছে না, বাট সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো তোমাকে যদি ট্যাঙ্কের ফ্লো রেট দিয়ে দেওয়া হয় আর ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেওয়া হয়, তুমি ওই ভেলোসিটিটা বের করতে পারবা যে ভেলোসিটির উপরে বা যে ভেলোসিটির সমান হলে তোমার ট্যাঙ্কে কমপ্লিট রিমুভাল হবে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি একটু ইসে যাই। এরকম যদি হতো যে আমি এরকম যদি হইতো যে আমি আমার এই ট্যাঙ্কের মধ্যে যত পার্টিকেল আছে সবগুলো সেটলিং ভেলোসিটি আমি জানি, ঠিক আছে, এবং এর মধ্যে ইউনিট সাসপেনশনের মধ্যে সবগুলো সেটলিং ভেলোসিটি প্লাস সবগুলোর যদি আমি জানি, ঠিক আছে, ডায়ামিটার যদি জানি, তাহলে তো সেটলিং ভেলোসিটি বের করা যায় ওই স্টোকস ফর্মুলা দিয়ে। সেটা যদি জানি তাহলে আমি এই ট্যাঙ্কের মধ্যে এই সব রিমুভাল কতটুকু হবে এটা আমি বের করে ফেলতে পারবো ওই H/H0 ওই রেশিও, VS/V0 ওই রেশিও দিয়ে। V0 তো জানাই থাকে, ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে V0 জানা থাকবে, এবং V0 যদি জানা থাকে তাহলে এর মধ্যে সবগুলো পার্টিকেল সেটলিং ভেলোসিটি জানা থাকবে, তাহলে আমি ওই VS/V0 করে ওই ফ্র্যাকশন আমি বের করে ফেলতে পারতাম। কিন্তু প্র্যাকটিক্যালি একটা ট্যাঙ্কের মধ্যে যত সাসপেন্ডেড পার্টিকেল আসতেছে সবগুলোর ডায়ামিটার কি আমার পক্ষে কোনোদিন জানা সম্ভব? সম্ভব না। এটা কি হয় নাকি? পার্টিকেলের মধ্যে এমনি দেখা যায় না, তার মধ্যে আবার ধরো কি বলে, এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক সাইজ, হ্যাঁ, মাইক্রোস্কোপ লাগবে। এইভাবে আসলে এটা কখনো সম্ভব হবে না। প্রত্যেকটা সেটলিং ভেলোসিটি ক্যালকুলেট করে 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 তারপরে এই জন্য একটা ইনডাইরেক্ট ওয়েতে এটা করা হয়, ঠিক আছে। ইনডাইরেক্ট ওয়েটা কিরকম, আমি একটু স্লাইড করছি। ইনডাইরেক্ট ওয়েটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে একটা এরকম সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক বা নেওয়া হয়। সেই ট্যাঙ্কের মধ্যে আমি যে সাসপেন্ডেড পার্টিকেল সহ পানিটার আমি রিমুভাল বের করতে চাচ্ছি সেইটার এর মধ্যে ঢেলে দেওয়া হয়, এবং এটার হাইট হয় হচ্ছে আমার সেডিমেন্টেশন ট্যাঙ্ক যেটা আমি ডিজাইন করব সেটার যে হাইট সেটা সমান করে এটার হাইট রাখা হয়, ঠিক আছে। এবং নিচে একটা হাইটের সমান করে হাইট রাখা হয়, আমি যে সেডিমেন্টেশন ট্যাঙ্কটা ডিজাইন করব H0 এর সমান করে রাখা হয়, ঠিক আছে। সো সেটলিং, এবং সেখানে নিচে একটা পোর্ট থাকবে, এই পোর্ট থেকে একটা বিভিন্ন সময় পর পর আমি স্যাম্পল করব, স্যাম্পল করে আমি সাসপেন্ডেড সলিডস আমি বের করব, ঠিক আছে। এবং লেটস সে তার ডেটাটা এরকম, হ্যাঁ, একটা টাইপ 1 সাসপেনশন, এবং সেখানে টাইমের সাথে সাথে এসএস কনসেন্ট্রেশনটা এখানে দেখানো হচ্ছে। এখন আমাকে বলো এই এসএস কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কমতেছে কেন? এখান থেকে স্যাম্পল করার ফলে একসাথে পার্টিকেল গুলো একসাথে মিলে বড় সাইজ হয়ে যাচ্ছে। না না না, হচ্ছে না, এটা ডিসক্রিট সেটলিং, কেউ কারোর সাথে মিশে বড় হচ্ছে না। ইনিশিয়ালি এর মধ্যে সবাই ইউনিফর্ম কনসেন্ট্রেশনে ছিল, সময়ের সাথে সাথে কি তোমার সেটেল করবে না পার্টিকেল সেটেল করবে কিনা? করলে সেই স্যাম্পলিং পোর্টের নিচে গিয়ে জমা হবে না,
তাহলে এই পানিটাকে আমি দেখতে পারবো না আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে? যদি আমি কলাম জি স্যার। অবজার্ভ করি, পানিটা ক্লিয়ার হচ্ছে মানে কি, তার মধ্যে সাসপেন্ডেড সলিডের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে সময়ের সাথে সাথে, সেটাই আমি অবজার্ভ করছি। এই যে দেখো, টাইম টি ইকুয়াল টু 0 তে সাসপেন্ডেড সলিড কনসেন্ট্রেশন 300, মানে শুরুতেই ছিল 300, তোমার 6, এটা কি রেটে কমতেছে সেটা আমি অবজার্ভ করে আমি আগে ডেটাটা কালেক্ট করি, তারপর এইটা দিয়ে আমি একটু পরে ইনডিরেক্টলি ক্যালকুলেট করব। ঠিক আছে? তো আমি ওই সেটলিং কলামের ডেটাটা আমি এখানে লিখছি, সেটলিং কলামের ডেটাটা। একদিকে হচ্ছে টাইম, concentration in milligram per liter, জিরোটা লিখলাম না আর কি, প্রশ্ন যেটা আছে ওটাই আমি জাস্ট আবার suspended solids এর concentration, আচ্ছা এরপর একটা কলাম করব mass fraction remaining, মানে ওই সাসপেন্ডেড সলিডস এর কত ফ্র্যাকশন আমার পানিতে রয়ে গেল। সাসপেন্ডেড সলিড যদি প্রথমে থাকে 300, 198 রয়ে গেছে, তাহলে তার কত ফ্র্যাকশন রয়ে গেছে? 63% না? 189 ডিভাইড বাই 300, তাহলে এত পার্সেন্ট আমার রয়ে গেল। তার মানে এর মধ্যে যত পার্টিকেল আছে তার এত পার্সেন্ট রয়ে গেল। এরপরে আরেকটা করব, সেটলিং ভেলোসিটি। আচ্ছা, সেটলিং ভেলোসিটি হচ্ছে তোমার এই কলামটা হচ্ছে তোমার 1.8 মিটার, তাই না? 60 মিনিট পরে আমি, আচ্ছা এটা ভ্যালুটা আগে লিখে নেই এখানে, 3, 5, সেটলিং ভেলোসিটি ইউনিটটা হচ্ছে মিটার পার। এই ভ্যালুটা আসছে হচ্ছে এই যে 1.8 মিটার, এটাকে 60 মিনিট দিয়ে ভাগ করে, এটা আসে হচ্ছে 0.03 মিটার পার মিনিট, মানে হচ্ছে 3 ইন্টু জাস্ট আমার -2 মিটার পার। এটা এখন আমি জাস্ট যেহেতু ওই 10⁻²টাকে আমি কমন নিয়ে নিলাম আর কি, যাই হোক ওটা ব্যাপার না। এটার মানে হচ্ছে এই 60 মিনিট পরে, এটা এখন জিনিসটা বোঝার চেষ্টা করো, 60 মিনিট পরে 3 সেটলিং ভেলোসিটি সম্পন্ন পার্টিকেল গুলো রয়ে গেছে সাসপেনশনে, বাকিগুলো চলে গেছে, মানে 3 এর থেকে বেশি যেগুলো সেগুলো আমার নিচে সেটেল করে চলে গেছে এই যে এখানে। কারণ এটা আস্তে আস্তে হালকা হচ্ছে, তো সাসপেনশনটা আস্তে আস্তে তোমার হালকা হচ্ছে। প্রথমে সব ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে ঘন ছিল এবং এটার কনসেন্ট্রেশনটা তোমার কম। 80 মিনিট পরে যখন তোমার সাসপেন্ডেড পার্টিকেলের ফ্র্যাকশন এই রয়ে গেছে, তার মানে এই সাসপেন্ডেড পার্টিকেলের ফ্র্যাকশনে যেসব পার্টিকেল গুলো আছে তার সেটলিং ভেলোসিটি 2.5
2.5 এর সমান বা তার থেকে কম, এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে তাই। আমি আবার বলতেছি, 100 মিনিট পরে 0.56% পার্টিকেল গুলো যেগুলো রয়ে গেছে তার সেটলিং ভেলোসিটি 2 এর সমান বা তার থেকে কম। আমি বলো এটা সম্বন্ধে কারো কনফিউশন আছে? সবগুলোই তাই আর কি। 60 মিনিট পরে 63% পার্টিকেলের যেগুলো রয়ে গেছে এখানে তার সেটলিং ভেলোসিটি 3 এর সমান বা তার থেকে কম। কেন 3 এর বেশি যেগুলো এগুলো অলরেডি এখানে চলে গেছে, তাহলে আছে কোনগুলো এখানে? যেগুলো এই 1.8 মিনিট পরে এই 1.8 মিনিট সেটলিং ভেলোসিটি থেকে হয়তো সমান বা তার থেকে কম, সেইগুলোই তো এখানে রয়ে গেছে। এবং যত সময় যাচ্ছে তত কম সেটলিং ভেলোসিটির পার্টিকেল গুলো এখানে রয়ে গেছে, ম্যাস ফ্র্যাকশনও তত কমতেছে। স্যার হ্যাঁ বলো। যেহেতু পাওয়া গেল 1.8 কে 60 দিয়ে ডিভাইড করে, তো 2.5 কে আবার 1.8 কে 80 দিয়ে ডিভাইড করে পাওয়া যাবে? স্যার ও 2.25 আসে, এটা কি একটু রাউন্ড করে লেখা? 2.25 আসে, নিচেরটা 1.80 আসে, মানে যেটা 2 লেখছেন স্যার এভাবে করলে। ও এটা যদি 2 হয় আর কি, তাই না? আচ্ছা আচ্ছা সরি, আমার মনে হয় ইয়েটা আমার 2 হইতে পারে, অঙ্কটা করা আছে 2 দিয়ে, আমি হয়তো 1.8 লিখে ফেলছি এখানে, এটা হয়তো 2 দিয়ে করা। তাহলে দিলে হয়তো মিলে। মিলতে পারে না? হ্যাঁ ঠিক আছে, 2 মিটার হবে আর কি। হ্যাঁ ওখানে একটু কারেকশন করে নিও, এটা তোমার 1.8। এনিওয়ে এটা বুঝতে পারছো তো এই ক্যালকুলেশনটা? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমরা একটু পরে আগাবো, এখানে তখন আর এটা ডিসকাস করার সুযোগ থাকবে। মাস ফ্র্যাকশন রিমেইনিং, এটা হচ্ছে এটাকে 300 দিয়ে ভাগ করে, প্রত্যেকটাকে 300 দিয়ে ভাগ করে, মানে অরিজিনাল যেটা সাসপেন্ডেড পার্টিকেল তার কত ফ্র্যাকশন রয়ে গেছে। অরিজিনাল সাসপেন্ডেড পার্টিকেল কত? প্রশ্ন দেখো, টাইম টি ইকুয়াল টু 0 তে কত? 300 না? হ্যাঁ ওইটা ঠিক আছে গেল। তাহলে একটু তাহলে এটা একটু সময় নিচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ যে আমি নাড়াচ্ছি? জি স্যার। হ্যাঁ ওকে। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার, যে আমি যদি একটা প্লট করি যার এক্স অ্যাক্সিসে হচ্ছে সেটলিং ভেলোসিটি ভিটি আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে মাস ফ্র্যাকশন রিমেইনিং, এক্স, এবং এটা যদি প্লট করি এটা আসবে এরকম একটা কার্ভ আসবে। এই যে তুমি যে ডেটাটা পাইলা এটা যদি প্লট করো এটা এরকম আসবে। ঠিক আছে, প্রশ্নে দেওয়া আছে যে এটার সারফেস ওভারফ্লো রেট হচ্ছে 25 মিটার পার ডে। এটাকে যদি তুমি সারফেস ওভারফ্লো রেট হচ্ছে সেই সেটলিং ভেলোসিটি যার যেটা সমান বা যেটার বড় হলে 100% রিমুভাল হবে। ঠিক আছে, এখন এই গ্রাফে আমি সেই সেটলিং ভেলোসিটিটা লোকেট করার চেষ্টা করি।
ভি নট, এবং সেই সেটলিং ভেলোসিটির করেসপন্ডিং এক্স নট লোকেট করার চেষ্টা করি, সেটা হয় হচ্ছে 0.54। এখন এটার ইমপ্লিকেশন কি? ইমপ্লিকেশন হচ্ছে যেসব পার্টিকেলের সেটলিং ভেলোসিটি ভি নট, ঠিক আছে, যেসব সেটলিং ভেলোসিটি তার ফ্র্যাকশনটা হচ্ছে মানে 0.54, যেগুলো ভি নট এর থেকে বেশি সেগুলো তো অবশ্যই রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে ফ্র্যাকশন রিমেইনিং যদি 0.54 হয় এই সেটলিং ভেলোসিটির জন্য, তাহলে মাস ফ্র্যাকশন চলে গেছে কত? 1 মাইনাস 0.54 না? তাহলে আমি ভি যদি গ্রেটার দেন ভি নট হয়, তাহলে ওইটা তোকে আমি বলতেছি কমপ্লিট আর 100% রিমুভাল। এবং সেই ফ্র্যাকশনটা এখানে কত? এখানে এটা যদি এক্স নট হয় তাহলে 1 মাইনাস এক্স নট ফ্র্যাকশন হচ্ছে কমপ্লিট রিমুভাল হয়ে গেছে, ঠিক আছে? তার মানে 0.46 এটা চলে গেছে। ওকে, তাহলে কিন্তু যেগুলো সেটলিং ভেলোসিটি তোমার ফ্র্যাকশনটা কত সেটা এই যে 1 মাইনাস এক্স করে হবে না, হ্যাঁ, তার রিমুভাল ফ্র্যাকশন হচ্ছে বললা একই কথা, মানে ইটস প্রপোর্শনাল টু কি হবে এক্স নট, এগুলো তো ফুল কি হবে, এটা তো ফুল রিমুভাল হবে। ভি নট এর থেকে ছোট সেটা তো এই ফ্র্যাকশনে হবে, কিন্তু এই ফ্র্যাকশন মানে ওটার করেসপন্ডিং একটা নিশ্চয়ই এক্স ফ্র্যাকশন আছে, আবার আরেকটা ভি বাই ভি নট এর জন্য আরেকটা এক্স ফ্র্যাকশন আছে, এইটা হলো ভ্যারিয়েবল এক্স ফ্র্যাকশন আছে। বাট এই সবগুলো ভি বাই ভি নট উইথ ইটস ফ্র্যাকশন যদি সবগুলোকে একসাথে ইন্টিগ্রেট করা যায় তাহলে হয়, এবং সেটার ভি হচ্ছে ভি বাই ভি নট রেশিও ডিএক্স এর ইন্টিগ্রেশন। তাহলে যেহেতু ওগুলো ভি বাই, এইটা হচ্ছে কমপ্লিট রিমুভাল 1 মাইনাস এক্স নট, আর এটা হচ্ছে এই রেশিওতে রিমুভাল, এই রেশিওতে উইথ ইটস মাস ফ্র্যাকশন। এখন এইটাকে আমি যদি তাহলে এইটা যদি আমি কার্ভে দেখি, কার্ভ এইটা হচ্ছে টোটাল রিমুভাল যেটা আমি বের করতে চাচ্ছি এই ফ্র্যাকশনের জন্য। এটা যদি এই কার্ভে দেখি তাহলে 1 মাইনাস 0.54 তো করবোই, কিন্তু এই পাশে এই যে এক্স ভার্সেস এইটা এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা আসলে যদি একটু অন্যভাবে লিখি 1 মাইনাস এক্স নট প্লাস উপরের ভি ডিএক্স ডিভাইডেড ভি নট তো কনস্ট্যান্ট, তো এটা নিচে চলে গেল। এই যে ভি ডিএক্সটা এটা আর কিছুই না, এইটার ক্ষেত্রফল। তোমরা তো ক্ষেত্রফল করে আসছো, ভি ডিএক্স মানে এটা না, মানে ভিটি ডিএক্স আর কি, এই এরিয়াটা, এই এরিয়াটা, এই এরিয়াটাই হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিএক্স বা ভিটি ডিএক্স হোয়াটএভার যাই বল। তাহলে এখন এই পার্টের সাথে যদি ওই ইন্টিগ্রেশনটা আমি অ্যাড করে দিতে পারি তাহলে এই টোটাল ফ্র্যাকশন হয়ে গেল। ইন্টিগ্রেশন করা, এখানে তো আবার আমাকে ইকুয়েশন দিয়ে দেওয়া নাই, তা আমি এটা যাই হচ্ছে ডিসক্রিট মেথডে। ডিসক্রিট মেথড মানে হচ্ছে এটা লেখা যায় কথা সামেশন ভি ডেল এক্স ডিভাইড বাই ভি নট লেখাও একই কথা। তাহলে আমি এটা কি করব, এটা এখন এই পার্টটা তোমাদেরকে তোমরা অলরেডি জানো। তো এইটাকে ইন্টিগ্রেশন করতে হলে আমি প্রথমে এটাকে ছোট ছোট ব্লকে ভাগ করি। তারপর এই ব্লকগুলোর রেক্টাঙ্গেল, তো এই সবগুলো রেক্টাঙ্গেল এর ক্ষেত্রফল বের করে সবগুলো একসাথে আরেকটা যোগ করি, ঠিক আছে? এটাই হবে, আমি যদি পি ডিএক্স পি ডেল এক্স করে আমি এটা করব, ঠিক আছে? তো এটা যদি আমি একটা টেবিল করি, ওইটাকে কয়েকটা ভাগে আমি, এটা তুমি তোমার নিজের মতো করে ভাগ করতে পারো। এখানে তোমাদের আমি যেভাবে ভাগ করে দিছি এটা এভাবে, তোমার যদি ভালো না লাগে তুমি অন্য ফ্র্যাকশনেও রাখতে পারো। ভি ডেল এক্স, ডেল এক্সটাকে আমি ভাগ করছি প্রথমে 0.06, তারপর 0.1, 0.1, 0.1, 0.06, 0.06,
তো এটার করেসপন্ডিং ভ্যালু 0.5, 1.2, 2.7, 0.16। এই ভ্যালুগুলো কোথা থেকে আসলো? এই ভ্যালুগুলো আসলো হচ্ছে এইখানে তোমার এই উইডথটা হচ্ছে এই উইডথ, আর এখান থেকে যে এই ভ্যালুগুলো প্রত্যেক ক্ষেত্রে তুমি এই ভেলোসিটির এই ভ্যালুগুলো তুমি গ্রাফ থেকে নিয়ে নেবে। আর ওই যে উইডথ এগুলো হচ্ছে যে 0.6, 0.6, 0.1 বা হোয়াটএভার, হ্যাঁ, এই উইডথ গুলো প্লাস এই ভেলোসিটির ওই ভ্যালুগুলো গ্রাফ থেকে নিয়ে নিবা। গ্রাফ থেকে নিয়ে নিলে এটা হবে, এটা তারপর মাল্টিপ্লাই করবা। তো সবগুলো ডেল এক্স যদি সেম নেই তাহলে কি সমস্যা হবে কোনো? না, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা, যা ইচ্ছে তাই। তা কোনো কি রেঞ্জ আছে যে এর চেয়ে বড় সাইজের রেক্ট্যাঙ্গেল নেওয়া যাবে না? বেশি বড় তুমি তো এগুলো বুঝবে ভালো মতো। বেশি বড় রেক্ট্যাঙ্গেল নিলে রেজাল্ট ইনঅ্যাকুরেট হয়ে যাবে, যত কম ইয়ে করে নিয়ে একটা রিজনেবল একটা ইয়ার মধ্যে। হ্যাঁ, তো তুমি ওই যে ট্র্যাপিজয়েডাল কি বলে এগুলো রুল, যেগুলো নিউমেরিক্যাল, এগুলো তুমি অ্যাপ্লাই করতেছো। হ্যাঁ, এই জিনিস নিয়ে আমি খুব বেশি ডিসকাস করতে চাই না তোমাদের ব্যাপারে। তো জিনিসটা তো বুঝতে পারছো, সেটাই হচ্ছে আসল কথা, আর বেশি কিছু কথা বলে দরকার নেই। তাহলে এখানে তোমার এটা যদি আসি, তাহলে 1 মাইনাস এক্স নট হবে হচ্ছে 1 মাইনাস 0.54 প্লাস ওই সামেশনটা 0.46, 0.74, তাহলে এটা আসে হচ্ছে 0.7। তাহলে 72% তুমি যদি এই সাসপেনশন নিয়ে একটা 2 মিটার ট্যাঙ্কে তুমি ওই সারফেস ওভারফ্লো রেট মেনটেন করে যদি তুমি একটা ইসে দাও, একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক দাও যার সারফেস ওভারফ্লো রেট এত এবং যার হাইট হচ্ছে 2 মিটার, তাহলে তুমি এই 300 মিলিগ্রাম পার লিটারের এই স্যাম্পল থেকে তুমি 72% রিমুভাল পাবা এই ট্যাঙ্ক থেকে। এটা এতক্ষণ যে কাজ করলাম তার কি হচ্ছে এই, বুঝতে পারছো? তো স্যার এখানে লেংথের ব্যাপারটা আসলো না যে স্যার? লেংথ আসছে অন্যভাবে, তোমার সারফেস ওভারফ্লো রেটটা তো তোমাকে দিয়ে দিছি এখানে, সারফেস ওভারফ্লো রেটটা তোমাকে প্রশ্নে দিয়ে দিছি, বাট এটা তো তোমাকে কিউ বাই এ করে ক্যালকুলেট করাও লাগতে পারে। তোমাকে আমি সারফেস ওভারফ্লো রেট না দিয়ে বললাম যে 7500 মিটার কিউব পার ডে ফ্লো রেট উইথ আ ট্যাঙ্ক হ্যাভিং আ ডাইমেনশন অফ 30 মিটার বাই 10 মিটার, তখন তো তোমার লাগতো সবই, তাই না? ঠিক আছে। জি স্যার। 72% এর সিগনিফিকেন্স আরেকবার রিপিট করতে হবে। 72% সিগনিফিকেন্স মানে এটা কি বোঝাচ্ছে স্যার, এটা আরেকবার বলুন। 72% রিমুভাল, এই যে যেটা আমি এতক্ষণে যে 0.72 পাইলাম সেটাই তো 72% রিমুভাল। আমি মনে হয় তোমার এটা তো আমার ইয়া থেকে আসছে, এই সেটলিং কলাম অ্যানালিসিস থেকে আসছে। সেটলিং কলাম অ্যানালিসিস থেকে আসতেই হবে ওটা, কারণ এটা অন্যভাবে বের করার কোনো উপায় নাই। কারণ আমি তো ট্যাঙ্কটা কনস্ট্রাক্ট করে ট্যাঙ্কটা কনস্ট্রাক্ট করে আমি বলতে কিন্তু ট্যাঙ্ক তার আগে তো ট্যাঙ্ক কনস্ট্রাকশন হয়ে গেলে তো আমি ট্যাঙ্কটা কনস্ট্রাক্ট করার আগেই আমি জানতে চাচ্ছি যে এই পানি দিলে কত পার্সেন্ট রিমুভাল হবে। এই জন্য আমি ট্যাঙ্ক কনস্ট্রাক্ট করার আগে একটা সেটলিং কলামে জিনিসটা দিয়ে দিলাম, এখানে করে এই টেস্টটা করলাম এই সময়ের সাথে সাথে সাসপেন্ডেড পার্টিকেল বা হোয়াটএভার। ঠিক আছে, তা এটা ই করার পরে আমি পাইলাম 72%। তুমি যদি এটাতে স্যাটিসফাইড হও তাহলে গো অ্যাহেড উইথ ইউর ট্যাঙ্ক ডিজাইন, 2 মিটার হাইট দিয়ে হোয়াটএভার, এখানে এটা 30/10 করো বা 20 বাট সারফেস ওভারফ্লো রেট ওটা মেনটেন করে তুমি তুমি বলে যে না আমার 72% হবে না, আমার দরকার 90%। তাহলে কি করা লাগবে? তাহলে তোমার 90% করার জন্য তোমার এই সারফেস ওভারফ্লো রেট কমানো লাগবে, এইচ বাড়ানো লাগবে। এইসব ক্যালকুলেশন তুমি আগের থেকে করে এনে বা ওই ডাইমেনশন নিয়ে নিয়ে তুমি যখন এটা এই সেটলিং কলাম অ্যানালিসিসটা করে তোমার যখন ওই এটা পাবা তখন তুমি ওইভাবে ট্যাঙ্ক ডাইমেনশনটা ঠিক করবে। আমার কথা বুঝাতে পারছি? এটা এই এই অ্যানালিসিসটা তোমার সেটলিং ট্যাঙ্কের ডাইমেনশনটা বা এটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা এটা ডিটারমিন করতে হেল্প করে এই অ্যানালিসিসটা। এখন বলো কি কোয়েশ্চেন?
ঠিক আছে? স্যার স্যার টোটাল রিমুভাল এফিসিয়েন্সি বললে তো স্যার পুরোটাই তাহলে করতে হবে স্যার, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাই তো করলাম এখানে নাকি? জি স্যার। হ্যাঁ, তুমি তোমার কোয়েশ্চেনটা কি অ্যাকচুয়ালি? স্যার টোটাল রিমুভাল এফিসিয়েন্সি হুম, হুম। যদি বলে স্যার, হ্যাঁ, তো তাহলে তো স্যার প্রথম থেকে সবকিছু গ্রাফ করে তারপরে ভাগ করে সবগুলাই স্যার আমরা করব, কমপ্লিট রিমুভাল, রিমুভাল ফ্র্যাকশন, তারপরে টোটাল রিমুভাল, এই সবই করব। হ্যাঁ, সবই করবো। হ্যাঁ, তো আর যদি ট্যাঙ্কের ডাইমেনশন যদি 2 মিটার রাখলেই তো আর হবে না। হ্যাঁ, তোমার কি বলে, যদি সারফেস ওভারফ্লো রেট চেঞ্জ হয় তাহলে শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, বাকি সবকিছু তো একই থাকবে। এই ভি নটের ভ্যালুটা চেঞ্জ হবে আর এটা চেঞ্জ হবে, যে এই গ্রাফের এক্স নটের ভ্যালু। ও হ্যাঁ, তুমি ঠিকই বলছো, পুরো জিনিসটা চেঞ্জ হবে। ওকে, তোমার ভি নট যদি রাখো, কম রাখো তাহলে ভালো। কেন ভি নট কম রাখলে কি হবে, এটা আর একটু আগেই ইন্টারসেক্ট করবে। হ্যাঁ, এই ভ্যালুটা কম হবে, তার মানে 1 মাইনাস ওইটা বেশি হবে, আর বাকি এইটুকুর মধ্যে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, একটু ইয়েতে যাই দেখি। তো এখানে ওটাই দেখানো হচ্ছে। okay? আচ্ছা, এরপরে আসা হচ্ছে টাইপ 2 সেটলিং। এখন এইখানে আমি যেহেতু আমাদের ক্লাসের হয়ে গেছে, বাট এটা আমাদের আসলে কভার করা দরকার। তোমরা যেটা করবা সেটা হচ্ছে টাইপ 2 সেটলিং এ যেটা হয় সেটা হচ্ছে যে ওই একই সেটলিং কলাম টেস্টটা করা হয় হচ্ছে ওই একটা পোর্টে বাদ দিয়ে তোমার অনেকগুলো পোর্টে তোমার স্যাম্পল নেওয়া হয়, এবং প্রত্যেক থেকে সাসপেন্ডেড সলিড কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে ডিটারমিন করা হয়। এবং সেই ক্ষেত্রে রিমুভাল এফিসিয়েন্সি ডিটারমিন করার একটা ওয়েটা কাছাকাছি, বাট একটু ভিন্নতা আছে আর কি। এবং সেই ক্ষেত্রে মানে তোমাকে এরকম ডেটা দিয়ে দেওয়া থাকবে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই অঙ্কটা তোমার ইয়েতে করে দেওয়া আছে, ওই তোমাদের ওই পিভির বইতে, মানে যেটা তোমাকে রিডিং ম্যাটেরিয়াল দিয়েছিলাম। তোমার কাজ হবে হচ্ছে ওই এই অঙ্কটা গো থ্রু করা, এটার সাথে এর আগেরটার সাথে মিল আছে, বাট পুরোপুরি মিল না, একটু আর একটু কাজ একটু বেশি করতে হয় এখানে। তোমার আইসো রিমুভাল কন্ট্রোল লাইন ড্র করতে হয়, বাট তোমরা তো কন্ট্রোল লাইন ড্র করছো, বাট এটা তোমরা এখানে আগে তোমার কি বলে রিডিং ম্যাটেরিয়ালে ওটা পড়ে দেখো যে ওটা তুমি বুঝো কিনা। না হলে আমরা নেক্সট ক্লাসে এটার ডিটেইলে যাবো আর কি, ঠিক আছে? তো এটার সলিউশন এরকম। এবং আগে গো থ্রু করো এটা, এখন এভাবে বলে লাভ নাই। হ্যাঁ, তো তোমরা এটা দেখো, যদি দেখো যে এটা তোমার এখানেও রিমুভাল এফিসিয়েন্সি আমাকে বের করতে হয়, তো এটা যদি তোমরা মানে টোটালি ডিকাইফার করতে না পারো তাহলে নেক্সট ক্লাসে এটা ডিসকাস করবো। সেপ্টিং ট্যাঙ্ক সম্বন্ধে আর জাস্ট কয়েকটা যে কথা বলে ছেড়ে দিই, সেটা হচ্ছে যে এইটার এই যে কিছু ডিজাইন রেক্ট্যাঙ্গুলার সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কে তোমার কিছু ডিজাইন ক্রাইটেরিয়া আছে, লেন্থ আর উইডথ এর রেশিও এত থেকে এত, উইডথ এত হবে, এইগুলো আর কি। আছে সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্ক হয়, সেই ক্ষেত্রে মানে ফ্লোটা এই দিক দিয়ে গিয়ে স্লাজটা তোমার এই নিচে জমা হয় সার্কুলার সেন্ট্রিফিউজ, এবং নিচে থেকে স্লাজটা কালেক্ট করা হয়। এখানে ডিজাইন ক্রাইটেরিয়া আছে, ওভারফ্লো রেট এত থেকে এত রাখতে হয়, ডিটেনশন টাইম এত থেকে এত রাখতে হয়, হরিজন্টাল ভেলোসিটি এত মেনটেন করতে হয়। ঠিক আছে, এবং হরিজন্টাল ভেলোসিটি তোমার এটা মেনটেন করার কারণ হচ্ছে যে আমরা চাবো না যে একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কে খুব বেশি টার্বুলেন্স তৈরি হোক, এবং হরিজন্টাল ফ্লো যেটা, এটা একেবারে তোমার স্রোতের মতো তোমার পানি পাস করবো না, মানে আমার পানিটা তাড়াতাড়ি পাস করে দেন, কিন্তু সেইভাবে ডিজাইন করতে হবে যে একটা মিনিমাম ল্যামিনার ফ্লো মেনটেন করে। হ্যাঁ, তাতে পার্টিকেল গুলো সেট নাহলে যদি আমি ভিতরে টার্বুলেন্স তৈরি করি, সাসপেন্ডেড পার্টিকেল গুলো আবার রিসাসপেন্ডেড হয়ে পানি আবার ঘোলা করে ফেলবে, আমার যে আমার কোনো লাভ হবে না। আর লাস্টে অনেক সময় পানিটা এট দ্য এন্ড অফ দ্য বেসিন সময় কালেক্ট করা হয় উইয়ার অ্যারেঞ্জমেন্ট দিয়ে। পানিটাকে কালেক্ট করা হয় যে তোমার যে উপর থেকে চামচ দিয়ে উপর থেকে মাঝে মাঝে উপরে ইয়েটা কালেক্ট করে না, পানির উপর থেকে যদি কোনো কিছু ভেসে থাকে, হ্যাঁ, ওটা কিভাবে কালেক্ট করো,
উপর থেকে একটু চামচ একটু ঢুকায় পানির মধ্যে সারফেসে, এখানে অ্যারেঞ্জমেন্টটা ওরকম, পানিটা একটা এরকম একটা ট্রের উপর এইভাবে এসে পড়ে, যাতে ওই খুব স্মুথলি পানিটা কালেক্ট করা হয়, ঠিক আছে। এবং সেখানে কি ভেলোসিটিতে পানিটা এটা ওভারফ্লো করছে সেটা তোমার ডিটারমিন, মানে তোমার এখানে একটা ডিজাইন ক্রাইটেরিয়া, এটা আবার এই ভেলোসিটিটা যাতে বেশি না হয় সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখানে একটা ট্যাঙ্কের ডিজাইন দেওয়া আছে, মানে ট্যাঙ্কের ডাইমেনশন করা, ঠিক আছে। এটা তোমাদের পিভির বইতে এটা করে দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও। যদি এটা তোমার কি বলে কোনো জায়গায় কনফিউশন লাগে তাহলে আমাকে, সেখানে বেসিক্যালি তোমার কি দেওয়া আছে, ওই ফ্লো রেট দেওয়া আছে পানির, প্রডিউসড ইন কলাম অ্যানালিসিস অলরেডি করা হয়ে গেছে, এবং তারা দেখছে যে যদি সারফেস ওভারফ্লো রেট যদি 20 মিটার পার ডে হয় তাহলে স্যাটিসফ্যাক্টরি রিমুভাল হয়। ট্যাঙ্কের ডেপথ দেওয়া আছে 3.5 মিটার। এই ট্যাঙ্কের সাইজ কত, সাইজ বলতে বোঝাচ্ছে যে ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ কত হবে, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ কত হবে এটা তো তোমার কিউ কে এ দিয়ে ভাগ দিলেই হয়ে যায়, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাও তোমাদের এই পিভির বইতে করে দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ট্যাঙ্ক ডিজাইন করার জন্য জাস্ট কাজ করি আমি এটা এখানে কম্পোজ করে তোমার, সরি, আমি এটা তোমার এটার সলিউশনটা এখানে লিখতে থাকি। তোমাদের যদি 10টার সময় কারো ক্লাস থাকে তোমরা ক্লাস লিভ করে যাইতে পারো, অসুবিধা নাই, কারণ আমার এটা রেকর্ডেড হচ্ছে, আমি জাস্ট এটা রেকর্ডেড অবস্থা আমি এটা শেষ করে দিচ্ছি আর কি, ঠিক আছে। যেহেতু রেকর্ডেড হচ্ছে এই পার্টটুকু তোমরা পেয়ে যাবা, তো অসুবিধা নাই, রেকর্ডেড লেকচার তো আপলোড করেই দেওয়া হচ্ছে। তো আমি এটার সলিউশনটা আমি এখানে রেকর্ডিং করে দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নিও এখান থেকে, ঠিক আছে। তো আমি এটার স্ক্রিন শেয়ার স্টপ করে তোমার দেখা দিয়ে চলে যায়। ডিজাইন প্রবলেম, তোমাদের যদি কারো 10টায় ক্লাস থাকে চলে যাও। তাহলে সবাই যাচ্ছে একটা। আচ্ছা তাহলে চলে যাও, আমার এটা রেকর্ডেড হচ্ছে, তো রেকর্ডেড হয়ে এটা আপলোড হয়ে যাবে, হ্যাঁ, যতক্ষণ থাকতে পারো থাকো, না যে আমি এটা অবশ্য 2-3 মিনিট লাগবে। ওকে, তো এখানে আমি বলছি যে প্রোভাইড 2 ট্যাঙ্কস, সবসময় ডিজাইন করার সময় দুটো ট্যাঙ্ক প্রভিশন রাখা হয়, কারণ একটা ট্যাঙ্ক মানে মানে নিয়মই হচ্ছে এরকম যে ট্যাঙ্ক এটা তোমার 2টা অথবা 4টা বা এরকম আর কি জোড়ায় জোড়ায় রাখা হয় আর কি, হ্যাঁ। তো এটা জাস্ট মানে নর্ম আর কি। তাহলে তাহলে যদি 2টা ট্যাঙ্ক রাখা হয় তাহলে ইচ ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, যদি ওইটাতে 15,000 হয় তাহলে ইচ ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 7500 মিটার কিউব পার ডে। ফ্লো রেট ইজ ইকুয়াল টু ফ্লো রেট ডিভাইড বাই এ, উপরের সারফেস এরিয়া হচ্ছে সারফেস ওভারফ্লো রেট, তাহলে এ হচ্ছে কিউ ডিভাইড বাই এসওআর। কিউ হচ্ছে 7500, এসও সারফেস ওভারফ্লো রেট হচ্ছে 20, তাহলে আসছে হচ্ছে 375 মিটার স্কয়ার। লেংথ আর উইডথ এর রেশিওর গাইডলাইন অনুযায়ী আমাকে বলছে 3:1 হতে, মানে আমি ধরে নিচ্ছি 3:1, বাট গাইডলাইনটা আমি লাল কালিতে লিখছি, গাইডলাইন বলে যে এটা আমার 2:1 থেকে 4:1 রাখতে হবে, ঠিক আছে। তো এটাই যদি অ্যাজিউম করি, উইডথ মনে করি W, লেংথ তাহলে হবে 3W, দুইটার গুণফল হচ্ছে 375, এটা যদি করো W আসে হচ্ছে 11.18, রাউন্ডিং করে আমি বললাম 12 মিটার, সরি 11 মিটার। তাহলে সরি লেংথ আসে হচ্ছে 3W into 11.18, এটা আমি রাউন্ডিং করে রাখলাম 14 মিটার, এমন কিছু না, 1 মিটার এদিকে। তার মানে কি দাঁড়াইলো, ট্যাঙ্কের ডাইমেনশনটা হচ্ছে এরকম 11 মিটার 34 মিটার, আর ট্যাঙ্কের
ডেপথ হচ্ছে 3.5 মিটার, এটা তোমার দিয়ে দেওয়া আছে। তার মানে এই ট্যাঙ্কের যে সারফেস ওভারফ্লো রেট যে 20 মিটার পার ডে, এটা পাওয়ার জন্য তোমার আসলে একটা সেটলিং কলাম টেস্ট করা হয়েছে, যে সেটলিং কলামের ডেপথ হচ্ছে তোমার 3.5 মিটার। ঠিক আছে, তোমার ট্যাঙ্কের ডাইমেনশন হয়ে গেছে, আমার অঙ্কটাও শেষ। এখন কয়েকটা জিনিস একটু চেক করতে হবে। ঠিক আছে, একটা চেক করবো হচ্ছে ডিটেনশন টাইম। ডিটেনশন টাইমটা আমি কত দিচ্ছি, এটা একটা ডিজাইন গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা স্যাটিসফাই করে কিনা সেটা দেখতে হবে। ডিজাইন গাইডলাইন হচ্ছে ডিটেনশন টাইম হচ্ছে ট্যাঙ্কের ভলিউম ডিভাইড বাই ফ্লো, হচ্ছে ডিটেনশন টাইম। ভলিউম হচ্ছে 11 ইন্টু 34 ইন্টু 3.5, এটা প্রশ্নে দেওয়া আছে। আর ফ্লো রেট হচ্ছে 7500, এটাকে পার ডে, তাহলে আওয়ারে নিতে হলে 24 দিয়ে ভাগ দিলাম, আসলো হচ্ছে 4.19 আওয়ার। আমার গাইডলাইন বলছে যে এটা 4 to 6 আওয়ারের মধ্যে হতে হবে। হ্যাঁ, তাহলে এটা ওকে, গাইডলাইন অনুযায়ী এটা 4 to 6 আওয়ারের মধ্যে হলেই হবে। ঠিক আছে, হরিজন্টাল ভেলোসিটি চেক করতে হবে। VH is equal to Q by A of cross section. Flow rate divided by cross section. Cross section is কোন cross section? এই cross section হচ্ছে এই cross section। হচ্ছে এই cross section। ঠিক আছে, তাহলে 7500 ঘন্টায় কনভার্ট করার জন্য 24 দিয়ে ভাগ দিলাম, ক্রস সেকশন হচ্ছে এটা, আসছে হচ্ছে গাইডলাইন অনুযায়ী হচ্ছে আমার লেস দ্যান 9 মিটার পার আওয়ার হতে হবে ফর লাইট ফ্লাক্স সাসপেনশন। তাহলে ওকে, লাস্ট যে চেকটা করতে হবে সেটা হচ্ছে উইয়ার ওভারফ্লো রেট। এখন উইয়ার মানে কি, ওইখানে লাস্টে ট্যাঙ্কের শেষে যে পানিটা উপচায় পড়তেছে, যে ট্যাঙ্ক যদি এরকম হয়, লাস্টে যদি চিন্তা করি যে 11 মিটার যে লেন্থ, এখান দিয়ে তো পানিটা উপচায় পড়তেছে, তাই না? উইয়ার ওভারফ্লো রেট হচ্ছে এখানে যে ভেলোসিটি দিয়ে এটা পানিটা ক্রস করতেছে, ওই ভেলোসিটি হচ্ছে এই যে ভেলোসিটিটা, এটাকে বলা হচ্ছে উইয়ার ওভারফ্লো রেট। এবং সেটা ডিটারমিন করা হয় যে ফ্লো রেটে পানিটা যাচ্ছে সেটাকে, এই ফ্লো রেট হচ্ছে আবার 24 দিয়ে ভাগ করার জন্য ঘন্টায়, সেটাকে এই টোটাল লেন্থ দিয়ে ভাগ করে দেয়, মানে 11 মিটার। তাহলে আসে হচ্ছে 28.4 মিটার কিউব ডিভাইড বাই স্কয়ার মধ্যে আওয়ার, মিটার স্কয়ার বাই আওয়ার, এটা হচ্ছে ইউনিট। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গাইডলাইন বলছে যে এটা একটু অতিরিক্ত হয়ে গেছে। গাইডলাইন বলতেছে যে এটা কোনো মতেই 6 মিটার কিউব পার আওয়ার মিটারের বেশি হওয়া যাবে না, কিন্তু হয়ে গেছে হচ্ছে 28। তো এই এত দেয়া যাবে না। তো এখন কি করা যায়, আমার রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক তো এরকম, কয়েকটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। এক হচ্ছে যে এইটা কমানোর একমাত্র উপায় কি, এটার কমানোর একমাত্র উপায় হচ্ছে 11টাকে যদি বাড়াইতে পারি, কারণ এই ফ্লো রেট তো আমি কমাইতে পারবো না, আমার হচ্ছে এইটা নিয়ে কাজ করতে হবে। 11 মিটার যদি আমি এই লেন্থটাকে যদি সামহাও বাড়াতে পারি, একভাবে বাড়ানো যায় এখানে যদি উইয়ার অ্যারেঞ্জমেন্ট করা যায়। উইয়ার মানে হচ্ছে এখানে যে ছোট এটা দিয়েছে যে মানে কাইন্ড অফ লেন্থ দিয়ে যে এটা পড়ে আর কি, ওটাকে ভিতরে এখানে গ্রুপ করে দিলাম। কিন্তু সেটাতে এই ক্ষেত্রে এটা এত বেশি নাও হইতে পারে, যেন এখানে কিছু পানিটা এইখান থেকে পড়তে না দিয়ে এখানে কিছু ট্রে এর মতো দেওয়া যায় এটা কালেক্ট করার জন্য। এখানে আমি যদি 3টা ট্রে দেই, each tray having a length of 1/3 of the length, এটা যদি তার ট্রে গুলার একটু 3টা ট্রে যদি দিলাম, এটা যদি টোটাল হয় 34 মিটার, এটা আমি লেটস সে এর 1/3 লেন্থ দিলাম। ইউজুয়ালি এই ট্রে গুলোকে, এগুলোর নাম হচ্ছে লন্ডার বলে আর কি।
এটা ইয়ার মতোই, পানি কালেক্ট করার মতো, অ্যাজ ইফ লাইক আ স্পুন তুমি ইনভার্টেড অবস্থায় তুমি ডুবাই রাখছো, ওখান থেকে পানি ধরো এইভাবে না পড়ে পানিটা এর উপর পড়তেছে আর কি, দুই দিক থেকে এর উপর পড়তেছে, আর পানিটা এইভাবে কালেক্ট হয়ে এইভাবে চলে যাচ্ছে, ঠিক আছে? পানিটা এর উপর এসে পড়তেছে। এরকম যদি 3টা দাও, এর প্রত্যেকটা লেন্থ যদি লেটস সে 10 মিটার, তাহলে কি হয়, আমি আমার পানি যে ভেলোসিটিতে এটা এন্টার করতেছে সেটা আমি একটু অন্য ওয়েতে ওই লেন্থটা বাড়ায় দিলাম না? কিভাবে? আগে যেমন 11 মিটার জুড়েই তোমার পানিটা উপচায় পড়তো, সেটা না করে এখন হচ্ছে এইখানে 10 মিটার লেন্থ পাচ্ছে, আবার 10 মিটার ওই সাইডে, 10 মিটার এই সাইডে, 10 মিটার ওই সাইডে, 10 মিটার এই সাইডে, 10 মিটার ওই সাইডে, টোটাল কত লেন্থ পাইলো সে? 10 ইন্টু টোটাল উইয়ার লেন্থ, এটা হচ্ছে 10 ইন্টু 6 মানে 60 মিটার আমি দিয়ে দিই। এখন তুমি দেখো তাহলে উইয়ার ওভারফ্লো রেট কত হবে? 750024 মানে 60। এটা তোমার এখন একটা ম্যানেজেবল ইয়ার মধ্যে চলে আসবে। হ্যাঁ, অলমোস্ট 60 দিলে 4.88 কিছু একটা চলে আসবে আর কি, ক্যালকুলেট করে দেখতে পারো। এইভাবে তোমার এই উইয়ার এর ওভারফ্লো রেটের যে ভেলোসিটি এটাকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে? ভেলোসিটিটাকে কন্ট্রোল করা হয়, এটা আমি এটা এই লন্ডার ইউজ করি। যাই হোক, ট্যাঙ্কের ডাইমেনশনটা তোমার শেষ পর্যন্ত বের হইলো, মানে ভিতরে যে সেটলিং জোনটা সেটা হচ্ছে তোমার 34 মিটার, হাইট হচ্ছে 3.5 মিটার, যা সাধারণত ট্যাঙ্কের এটা হচ্ছে মানে সেটলিং জোনটা, কিন্তু ট্যাঙ্কের এই পাশে আর একটু এক্সেস রাখা হয়, আরো 3.5 মিটার এক্সেস রাখা হয়, নিচে আবার একটা স্লোপ দেওয়া হয় যাতে স্লাজটা পড়ে যেতে পারে, সেই স্লোপ সাধারণত হয় 1:100। ইনলেট জোনও একটু জায়গা রাখা হয়, এটাও প্রায় 3.5 মিটারের মতো, ঠিক আছে? মাঝখানের এই পার্টটা হচ্ছে সেটলিং জোন। আমরা এতক্ষণ যা ডিজাইন করলাম এই 34 এটা 34 11 এগুলো হচ্ছে সব সেটলিং জোনের আর কি, কিন্তু এই সাইডে এই অ্যারেঞ্জমেন্ট গুলো রাখতে হয়, এটাকে বলে ইনলেট জোন, এটাকে বলে আউটলেট জোন। আর লন্ডার ইউজ করলে সাইড থেকে দেখতে এরকম লাগবে আর কি, উপরে ট্রে গুলো যদি ইউজ করো আর কি। এনিওয়ে, তো এটা টোটাল ট্যাঙ্ক ডেপথটা সাধারণত আর একটু বেশি হবে, কারণ এখানে 3.5 মিটারের সাথে 0.5 মিটার ওভারবোর্ড প্লাস 0.5 মিটার স্লাজ জোনের জন্য অ্যালোকেশন রাখা। সো তোমার ট্যাঙ্কের টোটাল ডেপথ হয়ে যায় হচ্ছে 4.5 মিটার। ঠিক আছে, এখানেই শেষ করছি।